শীতের শেষের দিকে আজ শুক্রবার সকাল 7:30 বাজে। বড়রা সবাই ঘরের পেছনের উঠোনে কলা পাতা আর পিঁড়ি পাতিয়ে বসিয়ে রেখেছেন জোহরাকে। শীতে ঠকঠক করে কাঁপছে চতুর্দর্শী মেয়েটি। গায়ে কাঁচা হলুদ রঙা শাড়ি আর পাতলা শাল, হাত ভর্তি গাছের বাটা মেহেদি লেপটানো। মেহেদির ঠান্ডাতে হাত অবশ হয়ে আসছে বালিকাটির। আশেপাশে সবাই একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছেন। কেউ কেউ বাটা মেহেদি মাখছে হাতে। জোহরার ডান পাশে বসে তার খালা আছিয়া শিল পাটায় হলুদ বাটছেন। চতুর্দর্শী জোহরা লাজুক লতার ন্যায় মিয়ে উঠোনের শীতল মাটির দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া বুজলেই রহমানের সেই নজর কারা মুখশ্রী খানা ভেসে উঠছে তার মন কুঠুরিতে। সেই মুখখানা ভেবে ভেবে মিটি মিটি হেসে চলেছে জোহরা। জোহরাকে এভাবে মিটি মিটি হাসতে দেখে তার পাশে এসে বসল তার মামাতো বোন শিউলি। কনুই দিয়ে খোঁচা দিল জোহরা বাহুতে। মেয়েটা ফিচেল হেসে জোহরার কানে কানে শুধালো, মিটি মিটি হাসছিস কেন? কই আপা, আমি কিন্তু দেখছি একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। মিথ্যা বলতে যাব কোন দুঃখে? চালাকি, কি এত কথা বলছিস দুজনে? এদিকে আয় শিউলি। এখন গেলেও আমি পরে তোকে ধরব জহু। জোহরার মায়ের ডাকে শিউলি উঠে গেল রান্নার দিকটাতে। ততক্ষণে আছিয়ার হলুদ বাটা শেষ। বড়রা মিলে জোহরার গায়ে হলুদ মেখে গোসল সারিয়ে নিল। ঘরে এনে লাল রঙা একটা তাঁতের শাড়ি পরিয়ে তাকে জায়নামাজের পাটিতে বসালো। 10টা বাজতেই বাহিরে রোদ চড়ে গেল। মহিলারা ব্যস্ত হয়ে পড়লেন রান্নার কাজে। জোহরাদের বাড়ি থেকে রহমানদের বাড়ির দূরত্ব মিনিট 20-এর। জুমার নামাজের পরপরই এসে পড়বে সবাই। যার দরুন তাঁতের শাড়িটা খুলে শিউলি জোহরাকে বেনারসি শাড়িটা পরিয়ে দিল। সাজানোর সব সামগ্রী এনে রাখল জোহরার সামনে। অপলক চোখে সব পরখ করছে সে। গতকাল সন্ধ্যাতেই জোহরার জন্য বেনারসি, চুড়ি, আলতা, কপালের টিপ সহ যাবতীয় সব রহমান নিজে এসে পৌঁছে দিয়েছিল। জোহরের আজান পড়ে গেছে। বাড়ির ছেলেরা সবাই গোসল সেরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছে। নামাজ শেষ হতেই জোহরার বাবা সবার আগে বাড়ি ফিরলেন। আর বাকিরা মসজিদ থেকে একে একে এলেন। সবার শেষে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরেছিল জোহরার ছোট ভাই রাজু। দৌড়ে ঘরে ঢুকে জোহরার কোলে গিয়ে পড়ল ছেলেটা। বোনের হাত ধরে ক্লান্ত গলায় রাজু বলল, আপা আপা রহমান ভাইজানের জানি কি হইছে। কি হইছে রাজু, পুরো কথা শেষ কর। সাদা পাঞ্জাবি পইরা নদীর পাড়ে উল্টো হইয়া পইরা আছে। কপালে ভাঁজ পড়ল জোহরার। কি হয়েছে লোকটার? এখানে না এসে নদীর পাড়ে কি করছে? দূর চিন্তারা হানা দিল জোহরার কোমল মনে। ভাইকে কোল থেকে সরিয়ে জায়নামাজ থেকে উঠে পড়ল সে। পরনের বেনারসি খানা হাতে ধরে ছুটল। জোহরা নিজের ঘর থেকে ছুটে সামনের বারান্দায় আসতেই তার মা তাকে ধরে ফেলল। কর্কশ কণ্ঠে তিনি বললেন, কোথায় যাচ্ছিস? বর যাত্রী হলো বলো। জোহরা উত্তর দিল না। মায়ের হাত ছাড়িয়ে সে চলে গেল। বোনের পিছু পিছু ঘর থেকে রাজুও বেরিয়ে এলো। মায়ের কাছে এসে রাজু বলল, আম্মা রহমান ভাইজানের কিছু একটা হইছে। নদী পাড়ে পইরা ছিল। আপারে কইতেই হে এমনে দৌড় দিছি। রাজুর কথায় আকস্মিক কি জবাব দিবেন তাই যেন ভুলে গেল উপস্থিত সবাই। বিপদের আশঙ্কা বুঝতে পেরে মঞ্জুর সাহেব আর দাঁড়ালেন না। ওনার ছোট্ট নাজুক মেয়েটা একা একা গিয়ে আবার কি করে কে জানি। ড্যাশ 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 ড্যাশ। জোহরাদের বাড়ি থেকে নদীর পাড়ে আসতে 15 মিনিটের মতো লাগে। জোহরা ছুটে আসার দরুন সে 10 মিনিটেই পৌঁছে গেল। উদ্ভ্রান্তের ন্যায় চারদিকে দৌড়ে রহমানকে খুঁজল সে। কিন্তু কোথাও দেখল না। অবশেষে নদীর পাড়ের কিনারায় আসতেই দেখতে পেল রহমান পড়ে আছে। ছোট্ট জোহরা তাড়াহুড়ো করে এসে রহমানের পাশে বসল। রহমানের বলিষ্ঠ দেহ খানা টেনে নিজের দিকে ফেরাল। শাড়ির আঁচলটা বাড়িয়ে মুখের কাদা মাটিগুলো মুছে হাতের তালু ঘষতে ঘষতে কাপা গলায় বলল, কি হয়েছে রহমান ভাই, আপনি এখানে শুয়ে আছেন কেন? আপনার তো এখন আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল বরযাত্রী নিয়ে। আমাকে বউ করে নিজের বাড়িতে নিবেন না? আমি আপনার জন্য বউ সেজেছি রহমান ভাই। উঠেন না দয়া করে। দেখেন আপনার দেওয়া সেই লাল শাড়িটা আমি পরছি। চোখ মেইলা একটা বার দেখবেন না? দেখেন দেখেন আমার দুহাতে কি সুন্দর মেহেদির রং ধরেছে। আমাকে তো সকালে কাঁচা হলুদ দিয়েও গোসল করিয়েছে। কত কত নিয়ম মেনে এই বেনারসি গায়ে জোড়ালাম। এত সব সাজ সুন্দর সব আপনার জন্য উঠুন না। কি গো, এই লোক আপনি কানে শুনেন না? আমি পাগল হয়ে যাব। কিন্তু আফসোস এত আর্তনাদের একটা শব্দও পৌঁছালো না রহমানের কানে। না শুনল তার চতুর্দর্শীর করা কান্নার শব্দ। ততক্ষণে জোহরার মা, বাবা সহ কিছু আত্মীয় স্বজন এসে দাঁড়ালো তার পাশে। জোহরার মা মেয়ের এমন করুণ দশা দেখে রহমান থেকে ছাড়িয়ে বুকে জড়িয়ে নিলেন মেয়েকে। ভাঙা কণ্ঠে তখনও জোহরা চিৎকার করে যাচ্ছে, আপনার বাড়ি আমারে নিবেন না?
ওই দিন না কইলেন, খুব আদরে রাখবেন আপনার সংসারে। কিন্তু এখন তো আপনি উঠছেনই না। কেমন করে জানি ঘুমিয়ে আছেন। সংসার করবেন না আমার সাথে? থাক, করা লাগবে না সংসার। অন্তত একবার উঠেন। আপনার কণ্ঠে বলেন যে আপনি ঠিক আছেন। আমার আর কিছুই লাগবো না। চুপ কর আম্মা। আম্মা তুমি আসছো? আমার রহমান ভাই উঠতাছে না। লোকটা কখন জানি ঘুমিয়ে পড়ছে। ওনারে ওঠাও না। কয়টা বাজে? 2টা বাজে না, কাজী আসবো। ও আম্মা, কথা কও না। দূর, তুমি কাঁদো কেন? ছাড়ো আমারে। তুই একটু বসো আম্মা, তোর রহমান ভাই উঠে পড়বে। মায়ের কথায় শান্ত হলো না জোহরা। বাঁধন ছাড়িয়ে রহমানের পাশে গিয়ে আবার বসল। ততক্ষণে গ্রামের ডাক্তারকে নিয়ে এসেছে জোহরার মামা। ডাক্তার রহমানের বাম হাতের নাড়ি চেক করলেন। মুহূর্তেই অন্ধকারে চেয়ে গেল ওনার মুখ। কান্নারত জোহরার দিকে একপল চেয়ে মঞ্জুর সাহেবকে পাশে ডাকলেন। কান্না থামিয়ে চুপ হয়ে গেল জোহরা। কান খাড়া করে শুনল ডাক্তারের বলা কথাগুলো। ছেলেটা আর নেই মঞ্জুর সাহেব। ডাক্তারের কথায় পা পিছিয়ে গেলেন মঞ্জুর। ওনার মেয়ের এমন কপাল হতে পারে না। ডাক্তারের কোথাও ভুল হচ্ছে। নিজেকে সামলে তিনি বললেন, আপনি ভালো করে দেখেন ডাক্তার। আপনি তো রহমানকে দেখেনই নাই। আমি ছেলেটার নাড়ি দেখেছি। বেঁচে নেই। ডাক্তারের কথা শুনে উন্মাদনা বাড়ল জোহরার। রহমানের বুকে মাথা দিয়ে আঘাত করে বলল সে, ও আল্লাহ ও আল্লাহ, আমি তো আপনার কাছেই মোনাজাত ধরছিলাম। তবে আমার মোনাজাতে কি ভুল ছিল? আপনি তো দয়াময়। একটু ভুল ক্ষমা করে দিলে কি হইতো? শিউলি ধরে ফেলল তাকে। মুখে আঁচলো গুজে বলল, পৃথিবীর সবচেয়ে কঠিন কথা খানা। লাশের শরীরে ব্যথা লাগবে জোহরা। লাশ শব্দটা শুনতাই চুপ হয়ে গেল জোহরা। আর এক ফোঁটা পানিও গড়ালো না তার চোখ থেকে। চুপ করে তাকিয়ে রইল শুভ্র পাঞ্জাবি গায়ে জড়ানো পাষাণ পুরুষটার মুখপানে। শেষবারের মতো অবলোকন করে নিল মুখশ্রী খানা। ওই পারে তো আর দেখা হবে না। জোহরা তো কিছুই হয় না মানুষটার। তাহলে কোন সূত্রেই ওদের দেখা হবে? ড্যাশ 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 ড্যাশ। কাঁদতে কাঁদতে বয়সের ছাপে মিয়ে যাওয়া চোখ জোড়া ফুলে উঠেছে জোহরার। সুন্দর মুখের সবটা জুড়ে শতদিনের জমানো নীল বেদনার ছাপ স্পষ্ট। আফরিনের হাত খামচে ধরল জোহরা। হাতটা কপালে ঠেকিয়ে কেমন কণ্ঠে তিনি বললেন, ওই দিন কত করে বললাম আপা, ওই দিন কত করে বললাম। উঠল না রহমান ভাই, উঠল না। আমার সাথে বেইমানি করেছিল। শরীরে বেনারসি, হাত ভরা লাল চুড়ি, নাক ফুল সব পরিয়েছিল। ওগুলো আবার ঘণ্টা খানেক পরেই সব খুলে নিয়েছিল। তার নামে কবুল না করেই আমার থেকে আমাকে কেড়ে নিয়েছিল। হাত পা ভর্তি রং মাখিয়ে আমার সব রং নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি তারে মাপ করব না। আমি মাপ করব না। সে তো সব রং নিয়ে চলে গেল। অথচ আমার মনে আজও সেই রঙের ছিটে রয়ে গেছে। আমি ভুলতে পারছি না। আব্বা কেন আগে মোল্লের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে গিয়েছিল? আবার ভাঙতেই বা কেন গিয়েছিল? ওই ক্ষোভের কারণেই তো ওরা শেষ করে দিয়েছিল আমার রহমানকে। ওনাদের কারণেই আমার স্বপ্নের সংসার আমার হয়েও হলো না। টেবিলে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন জোহরা। জোহরার যেন মনে হলো জড়ো দেওয়াল আর আসবাবগুলো মুচকি হেসে তাকেই ভৎসনা করে বলছে, মোনাজাতে ভুল থাকলে গন্তব্য মিলে না রে বোকা। মোনাজাত হতে হয় নির্ভুল আর পবিত্র। বোকা তুই জানতেই না তোর মোনাজাতে ভুল ছিল। আফরিনের দুচোখেও পানির অস্তিত্ব প্রবাহমান। কি বলে সান্ত্বনা দিবেন উনি বুঝতে পারছেন না। ভালোবাসা হারানোর কোনো সান্ত্বনা হয় না। মানুষ হারানো শোকের কোনো সান্ত্বনা হয় না। এই শোকের কি কোনো সান্ত্বনা আছে নাকি? স্ত্রীর জানা নেই। যে হারায় সেই কেবল উপলব্ধি করতে পারে। বাকিরা তো বড়জোর মাথায় হাত বুলিয়ে বলতে পারবেন, আল্লাহ তোর রহমান ভাইকে জান্নাত নসিব করুক। কিছু বলতে পারলেন না আফরিন। যাকে জড়িয়ে ধরা ছাড়া কোনো সান্ত্বনা দেওয়ার শব্দ তার কাছে অবশিষ্ট নেই। মাকে এমন করে কাঁদতে দেখে সিঁড়ির কাছে দাঁড়ানো, শিমুলের বুকে লেপ্টে থাকা ফুল ও শক্ত করে চেপে ধরল শিমুলের পিঠ। কান্না জড়ানো কণ্ঠে শিমুলের উদ্দেশ্যে বলল, আমাকে না পেলে কি আপনিও এমন সারাজীবন কাঁদতেন বুঝি শিমুল ভাই? কি আছে এই ভালোবাসায়, যা মানুষকে ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। আরও 15 মিনিট আগেই শিমুল আর ফুল নেমে এসেছিল খাবার খেতে। কিন্তু মা আর চাচিকে কথা বলতে দেখে শিমুল ফুলের হাত টেনে থামিয়ে দিয়েছিল। তার পাশেই দাঁড় করিয়ে দিয়েছিল ফুলকে। এতক্ষণ তাদের সব কথোপকথনগুলো শুনেছিল দুজনে। শিমুল শক্ত করে জড়িয়ে ধরল তার ফুল বউকে। লাল হয়ে উঠেছে তার পুরুষালী চোখ। সে বেঁচে থাকলে তো এমন করে কাঁদত। সেদিন অনুভব না পিছালে শিমুলের বুলেটে ভরা বন্দুকটার প্রথম গুলিটা নিজের বুকে চালাতো শিমুল। ওই দিন বন্দুকটা তার কোমরেই গোজা ছিল।
শান্ত গলায় শিমুল শুধালো, প্রেমের আগুন বড্ড ভয়ঙ্কর ফুল। দোয়া কর এই আগুনে যাতে আমাদের কাউকেই পুড়তে না হয়। সইতে পারবি না তুই। সন্ধ্যা 7টা বাজে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে শীতল হাওয়া বইছে। কারেন্ট নেই, চলে গেছে 10 মিনিট আগে। ফুলের ভয় করছে দেখে শিমুল ও নিচে যেতে পারেনি আইপিএস অন করতে। যার দরুন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বসে আছে তারা। বাড়িতে তারা দুজন ছাড়া কেউই নেই। শাওন আফরিন, অনু আর জোহরা খানকে নিয়ে ফুলের নানুকে হাসপাতালে দেখতে গেছে। 1 সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি। জোহরা খানকে জানানো হয়েছিল, কিন্তু তিনি রাগে অভিমানে যাননি। আফরিন খান বুঝিয়ে শুনিয়ে আজ নিয়ে গেছেন। দুপুরের খাবার খেয়েই তারা বেরিয়ে পড়েছিল। ফুল যেতে চেয়েছিল, কিন্তু শিমুল বাড়িতে থাকায় আফরিন খান তাকে সাথে নেননি। তাদের সন্ধ্যায় ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে হাসপাতালে আটকে গেছে সবাই। কিছুক্ষণ আগেই শাওন তার শিমুলকে ফোন দিয়ে জানিয়েছিল। শিমুল বলেছিল বৃষ্টি কমলেই যাতে ফেরে। যার দরুন অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে সারা বাড়ি। জানালার কাছে মুষলধারে বৃষ্টির টুপটাপ শব্দ, বাতাসে মাটির সোদা গন্ধ, সব মিলিয়ে গা ছমছমে আবহাওয়া। সোফায় বসে কোলে পপকর্নের বল নিয়ে শিমুল আর ফুল ল্যাপটপে অনুর বিয়ের ভিডিও দেখছে। ভিডিওটা প্রায় শেষের দিকে। টেবিলের উপর দুটো মোমবাতি জ্বলছে। একটার নিভু নিভু আলো, যখন তখন নিভে যেতে পারে। ভিডিওটা দেখার ফাঁকে হাত বাড়িয়ে ভিডিওটা পজ করল শিমুল। ফুলের দিকে ফিরে কোমল কণ্ঠে বলল, ভালোবাসি তোকে ফুল বউ। মৃদু স্বরে শিমুলের বলা কথায় ফুল চোখ তুলে শিমুলের দিকে তাকালো। শিমুলের ওমন নেশাক্ত চোখে বেশিক্ষণ চোখ মেলাতে পারে না ফুল। চোখ নামিয়ে নিল সে। ফুলকে আরেকটু কাছে টেনে নিল শিমুল। বুড়ো আঙুলের দ্বারা চেপে ধরল ফুলের কোমল ওষ্ঠ। শিমুল ফুলের ওষ্ঠে চাপ প্রয়োগ করতেই কিঞ্চিত দেবে গেল ওষ্ঠ জোড়া। হঠাৎ শিমুলের এমন অবাধ্য ছোঁয়ায় কেঁপে ওঠে ফুলের ভেতরকার সত্তা। ফুল কাপা কাপা হাতে চেপে ধরল শিমুলের বুকের অটি শার্টের অংশ। শিমুল নিগুড় দৃষ্টিতে চেয়ে থেকে বলল, কি বুঝলি বল? কম্পমান ওষ্ঠে ফুল উত্তর দিল, আপনি আমাকে ভালো বাসেন। ফিচেল হাসল শিমুল। ফুলের হাত ধরে বলল, বুঝিস ভালোবাসার মানে? জানি না, তবে এতদিন যে ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করলি। মি যাই। কোথায় যাবি? মাবো। প্রয়োজন নেই, বিকেলে অনেক ঘুমিয়েছিস। ফুল ঘুরতেই তাকে কথা বলার সুযোগ না দিয়ে ফুলের ঠোঁট চেপে নিজের ওষ্ঠের দখলে নিয়ে নিল শিমুল। উদ্ভ্রান্তের ন্যায় হাতে চেপে ধরল ফুলের কোমর। হাজার চেষ্টা করেও শিমুলের থেকে নিজের ওষ্ঠ ছাড়াতে পারল না ফুল। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ফুলকে ছেড়ে দিল শিমুল। ফুলের ওষ্ঠ ছেড়ে সোফার সাথে হেলান দিয়ে বসল সে। জোরে জোরে বার কয়েক শ্বাস নিয়ে ফের ছাড়ল। একটু সহির হয়ে টান দিয়ে ফুলকে নিজের কোলে বসিয়ে দিল শিমুল। হাসকিস্বরে থেমে থেমে ফুলকে বলল, আই নিড নিউ ডেসপারেটলি জান। চোখ বন্ধ করে নিল ফুল। কাপা কাপা কণ্ঠে শুধালো, আমার ভয় করছে শিমুল ভাই। ফুলের কথায় থেমে গেল শিমুল। কোলে বসা বন্ধ চোখের ফুলের দিকে কাতর চোখে তাকালো সে। ভয়ে সিটিয়ে আছে মেয়েটা। তীর তীর করে কাঁপছে ফুলের ওষ্ঠ জোড়া। কপাল জুড়ে ঘামের ফোঁটা ফোঁটা অস্তিত্ব। শিমুল ছেড়ে দিল ফুলকে। কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে অন্ধকারের মাঝেই গট গট পায়ে রুম ত্যাগ করল শিমুল। ভয়ার্ত চোখে ফুল তাকিয়ে রইল শিমুলের প্রস্থানের দিকে। কি বলবে সে শিমুলকে? ডাকবে একবার, নাকি চলে যেতে দিবে? কিছুই বলল না ফুল। উঠে পড়ল সোফা ছেড়ে। মোমবাতিটা হাতে নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে ঘর থেকে বেরোলো সে। বারান্দায় আসতেই ড্রয়িং রুমে দেখল শিমুল দাঁড়িয়ে আছে। কাচুমাচু ফুল ইতস্তত কণ্ঠে শিমুলকে ডাকল, শিমুল ভাই, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু শিমুল ফিরে তাকালো না। হতাশ ফুল অন্ধকার হাতড়ে সিঁড়ির কাছে আসলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে পড়ল সে। শিমুলের পিছনে এসে দাঁড়ালো ফুল। তবুও ফিরে তাকালো না শিমুল। রাগ উঠল ফুলের। সে মানছে তার ভুল, কিন্তু শিমুল ভাই কি জানতে চেয়েছে? সে কেন না করেছে? সেটা তো অন্তত জিজ্ঞেস করতে পারত একবার। মাসের বিশেষ সময় চলছে বলেই তো ফুল না করেছে। বিকেলেই বুঝতে পেরেছিল তা। কিন্তু এতে ফুলের কি দোষ? শিমুলকে না বলতেই সে রেগে উঠে চলে এসেছে। ফুল এক হাতে শিমুলের হাতটা টেনে ধরল। কাদো কাদো গলায় ডাকল, কি হয়েছে শুনবেন তো? না শুনেই রেগে গেলেন কোনো? ফ্লাওয়ার্স, কে বলল আমি রাগ করেছি? অপরিচিত এক পুরুষালী গম্ভীর কণ্ঠে পা পিছিয়ে গেল ফুল। ফুলকে সরতে দেখে লোকটা ফুলের দিকে ঘুরে তাকালো। মানুষটা তাকাতেই ফুল মোমবাতিটা আরেকটু উপরে তুলে ধরল তাকে দেখতে। লম্বা চওড়া গড়নের লোকটার মুখে কালো মাস্ক দ্বারা ঢাকা। চোখে সানগ্লাস। চেহারার কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু রাতের বেলায় কে সানগ্লাস পরে?
মাথায় আসলো না ফুলের। কি হলো ফ্লাওয়ার্স, কথা বলছো না যে? লোকটা ফের প্রশ্ন করতেই উল্টো ঘুরে দৌড়ে দিল ফুল। কিন্তু সে পা চালানোর আগেই লোকটা তার হাত চেপে ধরল। ফুলের হাত থেকে মোমবাতিটা ফ্লোরে পড়ে নিভে গেল। সেই সুযোগে লোকটা টেনে এনে ফুলকে চেপে ধরল নিজের বলিষ্ঠ বুকের সাথে। অপর হাতে মুখ চেপে ধরল। পরপর ফুলের কানের কাছে মুখ এগিয়ে বিড়বিড়িয়ে বলল সে, পালানোর একদম চেষ্টা করো না, তাহলে শেষ করে দিব তোমার শাহরিয়ার ভাইকে। ছটপটিয়ে উঠল ফুল, দুহাতে খামচি কাটল লোকটার হাতে। কামড় বসানোর জন্য দাঁত বাড়ানোর আগেই পিঠের পাশে পিঁপড়ের কামড়ের মতো কিছু লাগলো। ছটফটানো থেমে গেল ফুলের। ধীরে ধীরে লোকটার গায়ে নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল ফুল। ফুল অজ্ঞান হতেই মুখ থেকে মাস্কার সানগ্লাসটা খুলে নিল জারিফ। প্রাণ ভরে শ্বাস নিল সে। পকেট থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করল। জারিফ ফোনটা ঠোঁটের সাহায্যে চেপে ধরে কোলে তুলে নিল ফুলকে। এইটুকুন মেয়েটাকে কিডন্যাপ করার জন্য তাকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এই সময়ে সে একটা চালানোর জন্য 10-12টা মেয়ে জোগাড় করে ফেলতে পারত। তবে শান্তির বিষয় হচ্ছে অবশেষে সে সফল। বাঁকা হেসে জারিফ আওড়াল, উপোস ফাইনালি শাহরিয়ারের বউকে পেয়ে গেছি। একবার পূর্ণ দৃষ্টিতে কোলে থাকা ফুলের দিকে তাকালো জারিফ। কি সুন্দর মেয়েটা, তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। একদম হাওয়াই মিঠাইয়ের মতো, মুখে দিলেই হাওয়া। আর দাঁড়ালো না জারিফ। যে কোনো সময় শাহরিয়ার চলে আসতে পারে। তখন মেয়েটাকে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। যা একদম পছন্দ না জারিফের। ড্যাশ 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 ড্যাশ। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে শিমুল। বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে গেছে সে। আগের থেকে বৃষ্টির ছাট কিছুটা কমে এসেছে। চোখ থেকে চশমাটা খুলে সামনে তাকালো শিমুল। রাস্তার পাশের বাতিগুলো জ্বলছে, কিন্তু আশেপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে না। তার মানে রাস্তায় কারেন্ট আসলেও বাড়িতে এখনো আসেনি। চোখ ঘুরিয়ে বাড়ির অপর পাশটাতে তাকালো শিমুল। একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ল্যাম্প পোস্টগুলোর নিয়ন আলো ছাপিয়ে এদিকটা অন্ধকার, তাই ঠিক করে দেখা যাচ্ছে না। হঠাৎ একটা মানুষ কিছু নিয়ে গাড়িটাতে উঠতেই গাড়িটা ছেড়ে দিল। প্রথমে শিমুল সাধারণ ভেবেই চোখ ফিরিয়ে নিল। পরমুহূর্তে শিমুলের মাথায় আসলো ফুল বাড়িতে একা। মেয়েটা তো অন্ধকারে ভয় পায়। দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়ল শিমুল। হন্তদন্ত পায়ে ছাদ থেকে নেমে পড়ল শিমুল। অন্ধকার মারিয়ে দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে পড়ল সে। চারদিক ফাঁকা দেখে মনে হলো ফুল নিশ্চয়ই তার ঘরে আছে। সেন্টার টেবিল থেকে নিজের ফোনটা তুলে ফ্ল্যাশ অন করে নিল শিমুল। ভেজা শরীরেই তাড়াতাড়ি ফুলের রুমের দিকে পা বাড়ালো সে। কিন্তু ফুলের ঘর ও ফাঁকা দেখে চিন্তার ভাঁজ পড়ল শিমুলের কপাল জুড়ে। ফুলের ঘর থেকে বারান্দায় আসতেই কারেন্ট চলে আসলো। উদ্ভ্রান্ত কণ্ঠে শিমুল ডাকল ফুলকে। ফুল, ই ফুল কই তুই? নিচে আছিস? ই ফুল, জবাব দে না পাখি। শিমুলের ডাকের প্রতিউত্তর করল না ফুল। খালি বাড়িতে ডাকটা প্রতিধ্বনিত হয়ে শিমুলের কানেই আবার লাগলো। ভয় বাড়ল শিমুলের, তার স্বপ্নটাই না আবার সত্যিই হয়ে যায়। পা চালিয়ে ড্রয়িং রুমে আসলো শিমুল। পুরো বাড়ি ফাঁকা। সদর দরজায় চোখ পড়তেই পায়ের তলার মাটি সরে গেল তার। দরজাটা হাট করে মেলে রাখা। সামনেই নিভে যাওয়া মোমবাতির গলিত অংশ। সদর দরজায় ফাতা কার্পেটটা দলা পাকিয়ে আছে। যা বোঝার বোঝা হয়ে গেল শিমুলের। কাপা হাতে ইমনের নাম্বারটা ডায়াল করে কল দিল সে। রিং হয়ে কেটে গেল কলটা। পর মুহূর্তে ইমনই কল ব্যাক দিল শিমুলকে। সেকেন্ড ব্যয় না করে ফোনটা রিসিভ করল শিমুল। হ্যালো, ইমন। আমার ফুল, ফুল হারিয়ে গেছে। যন্ত্রের ন্যায় একশ্বাসে পুরো বাক্যটা আওড়ালো শিমুল। হঠাৎ শিমুলের মুখ থেকে এমন কথা শুনে দাঁড়িয়ে পড়ল ইমন। শিমুল মজা করছে কিনা বুঝতে পারল না ইমন। এমন মজা করা শিমুলের সাথে যায় না। প্রশ্নাক্ত কণ্ঠে ইমন শুধালো, ফুল হারিয়ে গেছে মানে? মজা করছিস তুই? কেউ নিয়ে গেছে ওকে? কি বলছিস এসব? তোরা না বাড়িতে? মানে ফুল তো তোর সাথেই, তাই না? সামনের চেয়ারটাতে পা দিয়ে আঘাত করল শিমুল। অপরাধী কণ্ঠে বলল, আমার ভুলের কারণেই ও হারিয়েছে। আমি ওকে একা রেখে ছাদে গিয়েছিলাম। মানে কি ভাই? জানি না। আঙুলের সাহায্যে কপাল চেপে ধরল শিমুল। ভাবুক কণ্ঠে ফের বলল, তুই কোথায় আছিস? হলে চট্টগ্রাম যাব। আমি আধ ঘন্টার মধ্যে বাস ধরছি। তারপর বাকিটা পরে দেখা যাবে। হুমম। কল রেখে দিল শিমুল। ঠান্ডা মাথায় সবটা আগে ভাবতে হবে তাকে। যে ফুলকে কিডন্যাপ করতে পারে সে নিশ্চয়ই কাঁচা খেলোয়াড় নয়। তার একটা ভুল পদক্ষেপে ফুলের বিপদ বাড়বে, ভয় কমবে না। লম্বা পদক্ষেপে নিজের ঘরে ফিরল শিমুল। সবাই বাড়িতে ফেরার আগেই তাকে বেরিয়ে পড়তে হবে। আপাতত কাউকে কিছু জানাবে না সে, না হলে মা চাচি প্যানিক করতে পারে।
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে শিমুলের। সবটা ঘেটে যাবে। ড্যাশ 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 ড্যাশ। হাইওয়ে রোড ধরে দ্রুত গতিতে চলছে একটা কালো মার্সিডিজ। রাতের শহরের রাস্তা জুড়ে হাওয়ার বেগে চলা গাড়িটার কালো কাচের জানলাগুলো বন্ধ। ভেতরের সব কিছুই অস্পষ্ট। সামনের সিটে বসে ড্রাইভ করছে ইলহান। পেছনে ফুল আর জারিফ। জারিফ সিটের সাথে ঢেল দিয়ে ফোন স্ক্রোল করছে। সিটের মধ্যে তার উরুর উপর মাথা রেখে শুইয়ে রেখেছে ফুলকে। ইনজেকশনের প্রভাবে মেয়েটা এখনও অবচেতন হয়ে আছে। ফোন স্ক্রোল করার ফাঁকে ফাঁকে চিলের ন্যায় বার কয়েক জারিফ ফুলকে পরখ করল। দেখা শেষে মিনমিনে সুরে জারিফ শুধালো, আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট না থাকলেও তোমাকে কেন যেন খুব গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। যেই ছোঁয়াতে ক্ষত বিক্ষত হবে তোমার নাজুক দেহ আর তোমার শাহরিয়ারের হৃদয়। কুটিল হাসল জারিফ। তার হাসির সাথে হেসে উঠল তার সবুজ মনির চোখ দুটো। জারিফের এই সিগন্ধ হাসি দেখে বোঝার উপায় নেই যে এমন সুন্দর হাসির মানুষের হৃদয় জুড়ে কেবলই অন্ধকারের রাজত্ব আর কুৎসিত ভাবনার উৎপত্তিস্থল। ইলহান ঘাড় বাঁকিয়ে অচেতন ফুলের দিকে তাকালো। মেয়েটার ভাগ্য নিয়ে পরিহাস করতে ইচ্ছে হচ্ছে ইলহানের। জারিফের হাতে পড়া মানেই ধ্বংস। যেই ছেলে জারিফের ডেরার খবর জেনে এতগুলো মেয়েকে বাঁচালো, এত এত অস্ত্র জব্দ করল, তার সামনে থেকে তারই ওয়াইফকে জারিফ তুলে নিয়ে আসলো। কিন্তু বোকা ছেলেটা বুঝতেও পারল না। দীর্ঘ শ্বাস ছাড়ল ইলহান। মেয়েটাকে দেখে তার রাইমার কথা মনে পড়ছে। এতটাই তো ছিল তখন রাইমা, যখন জানোয়ারগুলো তার ছোট্ট বোনটাকে শেষ করে দিয়েছিল। সেদিন ইলহান আরেকটু সচেতন হলে এত তাড়াতাড়ি রাইমাকে হারাতো হতো না। সেও শাহরিয়ারের মতোই ভুল করেছিল। যদিও তার এই প্রফেশনের বয়স কদিন পর 6 বছরে পৌঁছাবে, তাই এসব আবেগ ইলহানের সাথে যায় না। জারিফের শত শত নোংরা কাজের সাক্ষী সে। তার নিজের হাতে ও রতারা চিহ্নতের গন্ধ লেগে আছে। আরেকবার লুকিং গ্লাসে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ইলহান। ড্যাশ 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 ড্যাশ। সবেই হাসপাতাল থেকে ফিরেছে শাওনরা। ওদের গাড়িটা খান বাড়ির মূল ফটক পেরোতেই দারোয়ান হাশেম এসে দাঁড়ালো গাড়ির সামনে। শাওন ব্রেক কষতেই দারোয়ান হাশেম তার দিকে বাড়ির চাবিটা বাড়িয়ে দিয়ে বলল, শিমুল ভাই আর ফুল আপা চট্টগ্রাম গেছেন। বাড়ির চাবিটা আমারে দিয়ে আপনা গড়ে দিয়া দিতে কইছিল। হাশেমের কথার মানে বুঝল না শাওন। হঠাৎ করে শিমুল ফুলকে নিয়ে চট্টগ্রাম যাবে কেন? মাথায় আসলো না শাওনের। অবাক চোখে হাশেম থেকে চাবিটা নিয়ে নিল শাওন। কৌতূহলী কণ্ঠে হাশেমকে শুধালো, আর কিছু বলেছিল শিমুল? না, এটাই কইছিল। আচ্ছা যাও তুমি। গেটটা কি লাগাই দিব ভাই? দাও। হাশেম আর শাওনের কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন আফরিন আর জোহরা খান। জোহরা সব শুনে ও না শোনার বান ধরে ক্লান্ত শরীরটা সিটে এলিয়ে দিলেন। মেয়েটা সুখে থাকলেই শান্তি। এইটুকু বয়সে তো আর উনি কম অবহেলা করেনি তাকে। নিজের কষ্টের রাগ জেদগুলো বাপ মেয়ের উপর ফলাতেন। সত্যি বলতে মুরতাহ খান কিছুই জানতেন না জোহরার অতীতের সম্পর্কে। পারিবারিকভাবে বিয়েটা হওয়ায় মুরতাহ ও সবকিছু বাবা মায়ের উপর চাপিয়ে দিয়েছিলেন। সেনাবাহিনী হওয়ার দরুন বিয়েতেও বেশি দিন ছুটি পাননি তিনি। এক জীবন দেশের জন্য করে গেলেন মানুষটা। ড্যাশ 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 ড্যাশ। রাতের শেষ ভাগ। কিছুক্ষণ পরেই ফজরের আজান পড়বে। বুঝে আসা ঝাপসা চোখে চোখ মেলে চারপাশে অবলোকন করল ফুল। মাঝারি ধাঁচের একটা রুমের বিছানায় শুয়ে আছে সে। মাথার উপর মৃদু ঘূর্ণিতে সিলিং ফ্যান ঘুরছে। পা থেকে কোমর পর্যন্ত কালো কম্পোটার দিয়ে মোড়ানো। উঠতে নিল ফুল, কিন্তু পারল না। সারা রাতের জার্নিতে পুরো শরীর ব্যথার স্তূপ হয়ে আছে। বহু কষ্টে বেড কাভার খামছে শরীর নাড়িয়ে উঠে বসল সে। ফুল বিছানায় উঠে বসতেই বারান্দা থেকে শব্দ তুলে হেঁটে ঘরে আসলো লম্বা চওড়া একটা লোক। শুভ্র আলোয় স্পষ্ট বিদ্যমান মানুষটার মুখের আদল। ফুলের মনে হলো আরেকটু লম্বা হলেই বোধহয় দরজার চৌকাঠটা লোকটার মাথায় ঠেকত। লোকটা রুমের দিকে এগোতেই ফুল গুটিয়ে গেল। চোখ নামিয়ে কম্পমান কণ্ঠে প্রশ্ন করল, কে আপনি? লোকটা বাঁকা হাসল। হাসির শব্দে ফুল তাকাতেই চোখাচোখি হলো দুজনের। লোকটার চোখের মণিগুলো কালো বা বাদামি নয়, সবুজ, গাঢ় সবুজ রঙের। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো ফুলের। এমন চোখের মানুষ সে কখনো দেখেনি। সবুজ ও কারো চোখের মণি হয়? ফুলের আর্স্ট মুখশ্রী দেখে এগিয়ে এলো জারিফ। ফুলের পায়ের কাছটাতে বসতে বসতে বলল সে, ঘুম ভালো হয়েছে ফ্লাওয়ার্স? কে আপনি? অকপটে জবাব দিল জারিফ। তোমার শাহরিয়ার ভাইয়ের বন্ধু। বন্ধু? নিজের কথায় নিজেই হাসল জারিফ। তার উত্তরে সরল কণ্ঠে ফুল প্রশ্ন করল, এটা কোন জায়গা? এটা সমুদ্রের ঢেউ আর স্রোতের শহর। মানে? এত মানে বোঝাতে পারবো না।
এতক্ষণ তুমি ঘুমিয়েছ, এইবারে আমি ঘুমাবো, কোনো শব্দ করবে না। লাফিয়ে উঠে ফুলের পাশে শুয়ে পড়ল জারিফ। সে বিছানায় শুতেই ফুল তড়িৎ বেগে নেমে পড়ল। পরনের কামিজ আর ওড়নাটা টেনে ঠিক করে নিল। ফুলকে এমন ছটফট করতে দেখে বাঁকা হাসল জারিফ। পাশে শোয়াতেই এই অবস্থা, ছুঁয়ে দিলে কি করবে সেটাও জানে জারিফ। নেতিয়ে পড়বে তাজা ফুলটা। জারিফের নোংরা ছোঁয়াতে দুমড়ে মুচড়ে নিঃশেষ হয়ে যাবে। জীবন্ত লাশ হয়ে যাবে। তারপর জারিফ তাকে চালান করে দেবে প্রিয় কোনো মাফিয়ার অর্ডারে। ব্যাস, খেলা শেষ। একটা মেয়ে জোগাড় করার চিন্তা কমল তার। আর এটাই হবে জারিফ শেখের প্রতিশোধ। কম্পোটারটা কোমর অবধি টেনে হাই তুলে চোখ বন্ধ করল জারিফ। সবই দয়ালের খেলা। কার ছোঁয়া কে ছোঁয়। বেলা 12টা বাজে। মুসতাকিম খানের অ্যাপার্টমেন্টে ওনার সামনাসামনি বসে আছে শিমুল আর ইমন। তিনজনের মুখেই চিন্তার চাপ। মুরতাহ খান এখনো ফিরেনি। ওনার সেনা ক্যাম্পে কিছু কাজ আছে, তা শেষ করেই ফিরবেন। শিমুলের ফোন পেয়ে আগেই মুসতাকিম খান তড়ি ঘড়ি করে অ্যাপার্টমেন্টে ফিরেছিলেন। মুসতাকিম খানকে কেন ঢেকেছিল শিমুল ফোনে তা খোলাসা করে জানায়নি সে। বাসায় ফিরেই সবটা শুনেছিল। সেই থেকে থম মেরে বসে আছেন তিনি। ছোট্ট মেয়েটা এমন বিপদে পড়ল, কিভাবে কি করবেন মাথায় আসছে না ওনার। নীরবতা ভেঙে শিমুলের ফোনটা বাজল উঠল। সেদিকে খেয়াল নেই শিমুলের। ইমন আলতো হাতে ধাক্কা দিল শিমুলকে। ফোনটা রিসিভ কর শিমুল, প্রয়োজনীয় ফোন হতে পারে। তুই রিসিভ কর। অবহেলায় শিমুল ফোনটা ইমনের দিকে এগিয়ে দিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কলটা রিসিভ করল ইমন। ক্লান্ত কণ্ঠে সালাম দিল অপর পাশের ব্যক্তিটাকে। আসসালামু আলাইকুম, কেমন আছো মিস্টার খান? কে? শিমুল ভাই। ফোনে ফুলের কণ্ঠ শুনে আঁতকে উঠল ইমন। সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। জারিফ সঙ্গে সঙ্গে ফুলের সামনে থেকে আবার ফোনটা সরিয়ে নিল। আরাম কেদারায় আয়সি ভঙ্গিমায় বসল জারিফ। ফুল। ইমনের মুখে ফুল ডাক শুনে হুঁশ ফিরল শিমুলের। দাঁড়িয়ে পড়ল শিমুল। ইমনের কান থেকে কেড়ে নিল ফোনটা। কম্পিত কণ্ঠে শিমুল শুধালো, ফুল, কোথায় আছিস তুই? পাখি, আমার কথা বল। হ্যালো। ফোনের ওপাশ থেকে তাচ্ছিল্যের হাসি শোনা গেল। চোখ মুখ শক্ত হয়ে এলো শিমুলের। জারিফ অবিচল কণ্ঠে বলল, ওটা এখন আর তোমার পাখি নেই শাহরিয়ার, ওটা এখন আমার বন্দিনী। শক্ত কণ্ঠে শিমুল জিজ্ঞেস করল, কে তুই? ওমা, এত বড় ক্ষতি করে এখন চিনতে পারছো না আমায়? ভেরি ব্যাড। জারিফ শেখ, তুমি আসলেই ব্রিলিয়ান্ট শাহরিয়ার। বিপদে ও ভালোই মাথা কাজ করছে। বাহ। ফুল কোথায়? জারিফ ফ্যাসে হেসে বলল, কি করবে তোমার ফুলকে না ফেলে? শিমুল গর্জে জবাব দিল, তোকে সহ তোর পুরো ডেরা জ্বালিয়ে দেব। এবং তুই জানিস সেই ক্ষমতা আমার আছে। শাহরিয়ার ফাঁকা আওয়াজ দেয় না জারিফ শেখ। পারলে অক্ষত অবস্থায় তোমার ফুলকে খুঁজে বের করে দেখাও। একসেপ্টেড। জারিফ কেটে দিল কলটা। শিমুল মুসতাকিম খানের দিকে ফিরে তাকালো। আমাকে বেরোতে হবে বাবা। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে জারিফ শেখের সাথে পারবো না। ফুলকে একবার উদ্ধার করি। কসম আল্লাহর, এসব সংস্থা টংস্থা সব ছেড়ে দিব। আমার গাড়িটা নিয়ে যেও। এই মুহূর্তে একটু বেশি সাবধান থাকাটাই ভালো। ঘাড় বাঁকিয়ে হ্যাঁ বোঝালো শিমুল। যার মানে সে জানে জারিফ শেখ যে তাকে এত সহজে ছাড়বে না, তা তার কথায় বোঝা যাচ্ছে। বেরিয়ে পড়ল ইমন আর শিমুল। শিমুল বেরোনোর আগে ও মুসতাকিম খানকে সাবধান করেছিল, যাতে ফুলের কিডন্যাপের কথা মুরতাহ খানকে না জানায়। উনি ভেঙে পড়তে পারেন। মেয়েরা একটু বেশিই আদরে হয় বাবাদের। সেখানে জারিফ শেখের হাতে নিজের বাচ্চাটা পড়লে কারো মনে অবস্থা কেমন হবে তা ভালোই জানে মুসতাকিম খান। ড্যাশ 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 ড্যাশ। ঠান্ডা পানির ঝাপটায় চোখ মেলে তাকালো ফুল। তার সামনে হাঁটু মুড়ে জারিফ বসে। দরজার পাশে ইলহান দাঁড়িয়ে। ফুলকে চোখ খুলতে দেখে দাঁড়িয়ে পড়ল জারিফ। ইলহানকে ইশারা করল গার্ডদের খাবারগুলো দিয়ে যেতে বলতে। ইলহান তাই করল। জারিফের ঘর থেকে বেরিয়ে গিয়ে একজন গার্ডকে সাথে নিয়ে ফিরল। গার্ডটার হাতে খাবারের ট্রে। ফুল একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বুকে মধ্যে যেন কেউ হাতুড়ি ফেটা করছে। হাত পা গুলো আরেকটু গুটিয়ে সোজা হয়ে বসল ফুল। অবাক চোখে পরখ করল পুরো ঘরটা। সাদা রং করা ঘরটা জুড়ে আভিজাত্যের ছোঁয়া। প্রতিটি জিনিসে দেখেই বোঝা যাচ্ছে খুব দামি। বেডের পেছনের ছবিটাতে চোখ আটকে গেল ফুলের। জারিফের বড় সর একটা ছবি দেয়ালে বাধাই করা। ছবিটাতে জারিফ সুইমিং পুলের সামনে দাঁড়ানো। কোমর অবধি সাদা টাওয়াল পেঁচানো। শুভ্র দেহের একাংশ বাদে পুরোটাই অনাবৃত। রোদের ঝলকানিতে চিকচিক করছে জারিফের সবুজ মনির চোখ দুটো। গার্ডদের সাথে কথা শেষ করে ফুলের দিকে তাকালো জারিফ। ফুলের দৃষ্টি অনুসরণ করে তাকালো নিজের ছবিটার দিকে। বাঁকা হাসল সে।
আমি কিন্তু সিঙ্গেল ফ্লাওয়ার্স। তুমি ম্যারিড হলেও আমার প্রবলেম নেই। চোখ নামিয়ে নিল ফুল। ঘৃণা হচ্ছে তার সামনের সুন্দর পুরুষটার জন্য। খুব ভালো কোনো উদ্দেশ্যে যে তাকে এখানে আনা হয়নি তা ভালোই বুঝেছে ফুল। ফুলের নির্লিপ্ততা সহ্য হলো না জারিফের। সে ফের বলল, ফ্লাওয়ার্স, বলো তো কে বেশি সুন্দর, আমি না শাহরিয়ার? জারিফের চোখে চোখ রেখে নির্ভয়ে উত্তর দিল ফুল। শিমুল ভাই, আমার চোখে আপনি একটুও সুন্দর না। তাচ্ছিল্যে হাসল জারিফ। বিদ্রূপ কণ্ঠে শুধালো সে, কি আছে তোমার শিমুল ভাইয়ের? আপনার মতো নির্লজ্জ বেহানা। রিয়েলি? ফুল উত্তর দিল না। সাদা মেঝেতে তাকিয়ে চুপচাপ বসে রইল সে। ফুলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো জারিফ। মেঝেতে জড়সড় হয়ে বসে থাকা মেয়েটিকে দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে জারিফের। কুটিল হেসে বলল, শাহরিয়ার এখনো তোমাকে ছোঁয়নি, তার মানে একেবারে ভার্জিন তুমি? ফুল উত্তর দিল না। ফুলকে চুপ থাকতে দেখে আবার মুখ খুলল জারিফ। ভাবছ তো আমি কি ভাবে জানলাম? তাহলে বলি, তোমার শিমুল ভাইয়ের রুমের এসিটা কয়দিন আগে সার্ভিসিং করেছিল। মনে পড়ে? না পড়লেও সমস্যা নেই, আমিই বলছি। শাহরিয়ারের ঘরে একটা বড় জানলা আছে না? ওই যে বেডে পাশে, ওখানে ছোট একটা মৌমাছি বসিয়ে দিয়েছিলাম। বাকিটা টেকনোলজির খেলা। আল্লাহর গজব পড়ুক আপনার উপর। ওসব বদদোয়া আমার উপর ফলে না ফ্লাওয়ার্স। কারণ আমি নিজেই অভিশাপ রথের সারথি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ফুল। চোখ মুখ ফুলে লাল হয়ে উঠেছে। দম বন্ধ হয়ে আসছে তার। শিমুল ভাই কোথায়? শিমুল ভাই ছাড়া অন্য কেউ তাকে ছুলে সে মরে যাবে। একদম মরে যাবে। এমন বাজে বাজে কথা শোনার আগে আল্লাহ তাকে তুলে নিয়ে গেল না কেন? তার মানে আমিই হব তোমাকে ছোঁয়া প্রথম পুরুষ। ঈষৎ ভাবতেই ভালো লাগছে। এমন তুলতুলে কেন তুমি? ছুলেই যেন গলে যাচ্ছ। কানে হাত চাপল ফুল। উদ্ভ্রান্তের ন্যায় চিৎকার করে বলল সে, আল্লাহ ওয়াস্তে থামুন দয়া করে। আমার ভালো লাগছে না। আপনার কথাগুলো সীসা হয়ে লাগছে আমার কানে। আমার কিন্তু দারুণ লাগছে। শাহরিয়ারের বউ আমার বেড পার্টনার হিসেবে। তাও শাহরিয়ার ছোঁয়ার আগেই। উপোস ছেলেটা খুব কষ্ট পাবে ঈষৎ। বয়স কম, কিন্তু ব্রেইন দ্রুত চলে। চলে লাভই হলো কি? আফসোস নিজের ওয়াইফকেই বাঁচাতে পারল না। আপনি আমাকে ছুঁয়ে দিলে আমি কাঁদব। উপোস এভাবে বলতে নেই ছোট প্রাণ। দিলে লাগে। জারিফ আর ফুলের কথোপকথনের মাঝেই ইলহান ঘরে আসলো। মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে ডাকলো জারিফকে। বসো একটু শুনুন। ফুলের থেকে চোখ সরিয়ে ইলহানের দিকে তাকালো জারিফ। ইলহান এগিয়ে এসে জারিফের কানে মুখে কিছু একটা বলল। ঠিক কি বলল ইলহান বোধ হলো না ফুলের। ও তো দূরের কথা তার উপর কানে মুখে বলেছে। না শোনাটাই স্বাভাবিক। দুজনেই একসাথে বেরিয়ে গেল রুমটা থেকে। বেরোতে নিয়েও জারিফ থামল। আঙুল তাক করে খাবারের ট্রেটা দেখিয়ে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও ছোট্ট প্রাণ। তৈরি থেকো, রাতে দেখা হচ্ছে। জারিফ দরজাটা লক করে দিল, যাতে ফুলঘর থেকে বেরোতে না পারে। ড্যাশ 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 ড্যাশ। মিস্টার তোফাজ্জল বেজার মুখে বসে আছেন। সামনে জারিফের হিস্ট্রি ফাইল। ছেলেটা বছরের বেশিরভাগ সময় এই দেশের বাহিরেই কাটায়। মাঝে মাঝে ব্যবসায়ের ডিল বা নারী জোগাড় করতেই দেশে আসে সে। অনেকগুলো ডেরা আছে তার। তাই জারিফের সঠিক ঠিকানা বের করার জন্য কমপক্ষে একটা দিন হাতে থাকা লাগত। কিন্তু তেন সময় বা পরিস্থিতি কোনোটাই ওনাদের কাছে নেই। শিমুল ল্যাপটপে কিছু একটা করছে। ইমন জারিফের নাম্বারটার ডিটেইলস বের করার চেষ্টা করছে।